যে ৭২-এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নাই, ডক্টর কামাল হোসেনের মন্তব্য। তিনি এটিও যোগ করছেন, শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না বা ছুঁড়ে ফেলতে পারি না। আমাদের শিক্ষার্থীরা যারা এই আন্দোলনের সঙ্গে সামনের সারিতে ছিলেন তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার পক্ষে, তার একটি নতুন সংবিধান বা গঠনতন্ত্র যাই বলি সেটি রচনার পক্ষে। কতখানি বাস্তবসম্মত এবং সময় সেটাকে কতখানি যৌক্তিকভাবে সাপোর্ট করে এখন আসলে? জি জি, প্রথমে একটু ক্লিয়ার করতে চাচ্ছি, ৭২-এ যে সংবিধানটা ছিল আর আমাদের এখন যে সংবিধান, এই দুটো একই জিনিস নয়। কারণ এটা আমরা সবাই জানি ১৭ বার সংশোধন করা হয়েছে এবং এই বেশিরভাগ সংশোধনই কিন্তু করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে, জনগণের স্বার্থে করা হয়নি বা গণতন্ত্রের স্বার্থে করা হয়নি বেশিরভাগগুলো। তো সেটাই যদি হয়, সেক্ষেত্রে আমরা যদি ৭২-এর সংবিধানে ফেরত যাই, তখনকার সময়ের জন্য এটা কিন্তু হাইলি রিগার্ডেড ছিল রিজনে। ইনফ্যাক্ট মানে এটাকে প্রগ্রেসিভ কনসিডার করা হতো, হিউম্যান রাইটসের ভালো প্রোটেকশন দিচ্ছে ওটাও কনসিডার করা হতো। তাই বলে এটা না যে সেখানে কোনো ভুল ত্রুটি ছিল না, সেখানে ভুল ত্রুটি ছিল। আমাদের ৫৩ বছরের অভিজ্ঞতায় সেই কিছু কিছু ভুল ত্রুটি বেরিয়ে এসেছে এবং অনেক জিনিস যেগুলো ধরেন আপনি বলতে পারেন যে স্বৈরশাসনকে পেলে পুষেছে, তার মধ্যে সেগুলো কিন্তু সংশোধনের মাধ্যমে ইন্ট্রোডিউস করা জিনিস ছিল। যেরকম তার মধ্যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা আমরা তারপরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের থেকে নিয়ে গেল যখন ক্ষমতা 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তো সংবিধানের দিকে তাকাতে হবে, সংশোধন করতে হবে, কিন্তু পুরোপুরি পুনর্লেখন করার মতো আমি কোনো প্রয়োজনীয়তা এখানে বোধ করি না একেবারেই। সো এনা যে করতে হবে না, করতে হবে, কিন্তু এখানে এখন বলতে হবে যে আমরা কিভাবে করব, ওয়ে আউটটা কি। হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে করব। প্রথমত সেই ব্যাপারে একটা কনসেনসাস দরকার আছে। তারপর হচ্ছে কোন কোন জায়গায় আমরা সংবিধানকে হাত দেব সে ব্যাপারে কনসেনসাস দরকার আছে। এই দুটো কিন্তু কনসেনসাস ছাড়া করা যাবে না কোনো একটা অংশের দাবির ভিত্তিতে। তাহলে ফারদিনরা যে ঘোষণাপত্রের দাবি করছে, ধরেন একটা গণ অভ্যুত্থানই বলি, তার প্রায় ৫ মাস পরে এসে সেটির একটা উদ্যোগ নেওয়া হলো ডিসেম্বরের ৩১ তারিখে, এবং এটি যখন এখান থেকে সরকার এবং বড় রাজনৈতিক দলগুলো মনে হচ্ছে এটাকে পুরোপুরি সমর্থন করছে না, বিএনপি প্রকাশ্যে সেটা বলছে, সরকার এখন একটু মনে হচ্ছে পিছুটান, তখন আবার চারিদিকে নানান অস্থিরতা। ধরেন আজকের অস্থিরতার কথা যদি বলি, জগন্নাথের অস্থিরতা, ডাকসু নিয়ে অস্থিরতা, পুলিশের একটা অংশ যারা ট্রেনিং থেকে যাদেরকে সরানো হয়েছে তাদের অস্থিরতা। ফলে এগুলো করে কি আবারও একটা জাতীয় মূলত করা হচ্ছে যেন এরকম জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সবাই একমত হতে পারে? সেজন্য জুলাই ঘোষণাপত্রটা আমার মতে প্রয়োজন এবং আমার মতে হয়তো আরো আগে করা উচিত ছিল। কারণ আমরা যখন ধরেন পতনের পরপরই একটা কিন্তু ইউনিটি ছিল সবার মধ্যে, কিন্তু এই যে এতগুলো মাস বের হয়ে গেছে, এখন কিন্তু অনেক ধরনের সন্দেহ, টেনশনস দেখা দিচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, ছাত্রদের মধ্যে, সরকারের সাথে। সো এখন একটা কনসেনসাস রিচ করা খুব ডিফিকাল্ট হবে, এটা সহজ হবে না। কিন্তু তাই বলে কনসেনসাস ছাড়া তো কোনো ঘোষণাপত্র করা যাবে না, এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে ঘোষণাপত্র যেটা নিয়ে কথা বলা হচ্ছে, এটার স্কোপ, এটার কন্টেন্ট, এগুলো নিয়ে কিন্তু ঐক্যমতটা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ ঐক্যমত যদি না থাকে তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা সিগনিফিকেন্স হারাবে, এটা সিগনিফিকেন্স হারিয়ে যাবে, এটা ডিসক্রিমিনেটরি হবে, কারণ এটা এক্সক্লুশনারি হবে। দেখা যাবে অনেক দলকে বাদ দিয়ে, ইনক্লুসিভ হবে না। ইনক্লুসিভ হওয়াটা খুব প্রয়োজন। কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের কথাই বলি, এখানে স্টেক হোল্ডার্স তো ছাত্ররা, স্টেক হোল্ডার্স রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডার্স প্রফেশনাল বডিরা, মানে আইনাঙ্গন থেকেও কিন্তু অনেক বড় ভূমিকা রাখা হয়েছিল এই আন্দোলনে। তো সবার সাথে কিন্তু বসতে হবে এবং একটা ঐক্যমতের জায়গায় পৌঁছাতে হবে এই ঘোষণাপত্রের ক্ষেত্রে। তারপরে হচ্ছে গিয়ে সংবিধানকে কতদূর হাত দেব, সংবিধানকে কে হাত দেবে, অন্তর্বর্তীকালীন সরকারের এই এখতিয়ার নেই।